রাতভর ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, হাইফা তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত। আলোচনা নয়, সাফ জানালো তেহরান। সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হবে ভোটের দিনক্ষণ, 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক, ইসিকে সহায়তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা রোগীর সঙ্গে জনমনে বাড়ছে আতঙ্ক। এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি মুগদা হাসপাতাল। ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রস্তুত 300 শয্যা। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি শহরের প্রধান সড়কে তলিয়ে যায় অলিগলিও, জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। ভরার দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে বেশিরভাগ খাল। এবং 11 মাসে 32.5 লাখ কন্টেইনার, 12 কোটি টন কার্গো হ্যান্ডেলিং। সংকট কাটিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। পোশাক রফতানির লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন, দাবি ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। ইসরায়েলের রাতভর দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান সহ 2 জেনারেল নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানে এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 224 জন। ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মোহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাকিরি সহ সংগঠনটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এ হামলাকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত উল্লেখ করে আইআরজিসি জানায়, এ হামলার পরপরই ইরান কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া দিয়েছে। তবে এটা কেবল শুরু। জাতীয় প্রতিশোধের পথ এখান থেকেই শুরু হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। হামলার প্রতিশোধে হাইফা, নেতানিয়া, আশকেলন ও তেল আবিবের আকাশে ছুটে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও গাড়ি। জরুরি পরিষেবার দলগুলো এলাকা জুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। বাসিন্দাদের বাংকারে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী জানায়, দেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব ও জেরুজালেমে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইরানের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইসরায়েল সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বলেও খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরান ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, যা সাধারণ নাগরিকদের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। কাকলি আখতার, সময় সংবাদ। ইরান ও ইসরায়েল সংঘাত বন্ধে খুব শিগগিরই শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উদ্যোগেই এই শান্তি প্রতিষ্ঠিত হবে বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানলে করুণ পরিণতির হুমকি দেন ইরানকে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার ভয়াবহতা। অশান্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য, উদ্বেগ আর উৎকণ্ঠায় পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে কিছুটা আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করলেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের উচিত একটি চুক্তিতে পৌঁছানো এবং তা হবেই। এ নিয়ে প্রচুর টেলিযোগাযোগ ও বৈঠকও হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনে তার ভূমিকার স্বীকৃতি অনেকেই না দিলেও সাধারণ মানুষ তা বোঝে। ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ, ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল হামাস যুদ্ধবিরতির আলোচনায় শান্তি প্রক্রিয়া এগিয়ে চলার পেছনে তার ভূমিকার কথা তুলে ধরেন ট্রাম্প।
ইসরায়েল ও ইরানের মধ্যেও শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের সংঘাত সহজেই শেষ করার দাবি করে তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানালে তার চরম পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই শান্তি প্রত্যাশা আশার আলো দেখালেও শেষ পর্যন্ত তা কতটা সফল হবে তা নিয়ে সংশয়ে রয়েছেন বিশ্লেষকরা। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের চাওয়া পূরণ অর্থাৎ ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার হলেই চুক্তি অর্থবহ হবে। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরান জুড়ে টার্গেট করে আঘাত হানতে পারছে, তাই ইসরায়েল এমন কোনো চুক্তির জন্য অপেক্ষা করবে না। সাক্ষাৎকারে নেতানিয়াহু একাধিকবার ট্রাম্পের প্রশংসা করে বলেন, তারা সম্পূর্ণ সমন্বিতভাবে কাজ করছেন। যদিও ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িত নয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলকে জবাব দেওয়ার আগে যুদ্ধবিরতি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। স্থানীয় সময় রবিবার ইরানের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, কাতার ও ওমানের মধ্যস্থতাকারীদের তেহরানে কথা জানিয়েছে আক্রমণের মধ্যে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না তেহরান, হোক তা যুদ্ধবিরতি নিয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তির আলোচনা। যুদ্ধে ইরানের সুস্পষ্ট অবস্থানের পর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে তেহরান ও তেল আবিব। সকালের সময় আরও থাকছে। সুচিকিৎসা মিলছে না ডেঙ্গির হটস্পট বরগুনায়। সরকারি হাসপাতালে সব পরীক্ষার ব্যবস্থা না থাকায় যেতে হচ্ছে বেসরকারিতে। মানহীন টেস্টে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ। তার সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে ভোটের দিনক্ষণ, আর 2 মাস আগে দেয়া হবে তফসিল। এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কোনো দলের হুকুমে ইসি কাজ করবে না বলেও সাফ জানান তিনি। তফসিলের আগে যাদের বয়স 18 হবে তাদেরকেও ভোটে অন্তর্ভুক্ত করতে চায় ইসি। 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত বছর 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও বিএনপি সহ বিভিন্ন দলের দ্বিমত থাকায় সেখান থেকে সরে আসে সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সবশেষ এপ্রিলে ভোট আয়োজনের ঘোষণা দেয়া হলেও তাতেও আপত্তি জানায় বিএনপি। এর কিছুদিন পরই গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে এখনো পৌঁছায়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, নির্বাচন যেদিনই হোক সব প্রস্তুতি ইসির রয়েছে। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। সিইসি বলেন, ভোটে তরুণদের অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। 2026 সালের 2রা জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে আইনে পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন। কারো হুকুমে ইসি কাজ করবে না জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে যথাযথভাবে দায়িত্ব পালনে ইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনের উপর আস্থা আছে বলেও জানান সিইসি। আমাদের উপরে ওনার আস্থা আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যখনই হোক কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রবিবার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ।
ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। এবার ঈদে অস্বস্তিকর কোনো খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, গরু ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি। নারী নির্যাতনের বিষয়টা এই দেশে একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিন ছিল না। সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই ৮-১০ মাসে হয়ে যাবে, হবে না। পরে পরিবেশ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পৌষিন নিয়েও। জানান, বাংলাদেশের নাগরিক হলে প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। দেশ জুড়ে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড-19। একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, তেমনি জনমনেও বাড়ছে আতঙ্ক। করোনা মোকাবেলায় কতটুকু প্রস্তুত রাজধানীর হাসপাতালগুলো, কতটুকুই বা সক্ষমতা রয়েছে প্রতিরোধে? রাজধানীর বেশ কিছু হাসপাতাল ঘুরে সে খবর জানাচ্ছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। ক্যামেরায় ছিলেন মোস্তাফিজুল হক আকাশ এবং এস.এম. সালাউদ্দিন। কোভিড-19 বা করোনা ভাইরাস মনে করিয়ে দেয় দুর্বিষহ এক স্মৃতির কথা, যে স্মৃতিতে ভেসে ওঠে অবরুদ্ধ নগরীতে বন্দি জীবন আর চারপাশে শুধুই লাশের মিছিল। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো সে ভাইরাস ফের কড়া নাড়ছে দুয়ারে। দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ, সেই সঙ্গে জনমনেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় 14 জুনের মধ্যেই সব হাসপাতালে চালু হওয়ার কথা করোনা কর্নার, তবে তা এখনো চালু হয়নি সব হাসপাতালে। এ যেমন মুগদা মেডিকেলে করোনা কর্নারের জন্য ঠিক হয়নি নির্ধারিত জায়গা। আপাতত গাইনি বিভাগকে করোনা ইউনিট করার প্রস্তুতি চলছে, আর গাইনি রোগীদের নেওয়া হবে অন্য ইউনিটে। করোনা কর্নার চালু হয়নি তা মানতে নারাজ এই হাসপাতালের উপপরিচালক। তার দাবি, করোনা রোগীকে সেবা দিতে তারা প্রস্তুত। রোগী আসলে আমরা তাৎক্ষণিক সেবা দিতে পারবো, সেটা বেড রেডি হয়নি, সব রেডি আছে। হ্যাঁ, বেডও রেডি আছে, জাস্ট না ওটা গাইনি না, ওটা আইসোলেটেড ওয়ার্ড। আমরা সাময়িকভাবে গাইনি ওয়ার্ডকে দিয়েছিলাম। এখন যেহেতু কোভিডের জন্য আবার আইসোলেট করা লাগছে, এবার চোখ ফেরাবো মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। করোনা মোকাবেলায় প্রস্তুত দেশের সবচেয়ে বড় এই কোভিড হাসপাতাল, যেখানে নমুনা সংগ্রহ বুথ, প্যাথোলজি এবং আরটিপিসিআর ল্যাব সবগুলোতেই চলছে কর্মযজ্ঞ। প্রস্তুত করা হয়েছে 3 শতাধিক শয্যাও। আমরা 100% প্রস্তুত আছি। এখন আমাদের 13 জন কোভিড পেশেন্ট ভর্তি আছে। আমাদের 300টি বেড হচ্ছে আমাদের রেডি আছে এবং 1000 বেড নিয়ে আমরা প্রস্তুত আছি। প্রয়োজনে আমরা সেই বেডগুলো প্রস্তুত করব এবং আমরা আমাদের দিক থেকে 100% সাপোর্ট দিতে পারব। করোনা রোগীদের সেবা দিতে প্রস্তুতি সেরেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী ম্যানেজমেন্টের জন্য আমরা ইনিশিয়ালি একটা কর্নার সিলেক্ট করেছি। আমাদের 2-4 জন রোগী যদি হয় ওখানে রাখবো। এরপরের আমাদের স্টেপ হচ্ছে আমাদের যে একটা আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানে যদিও এখন অন্য রোগীরা থাকে, ওইটা আমরা ভ্যাকেন্ট করে আমরা ওখানে করোনা রোগী রাখবো। করোনা কর্নারে এরই মধ্যে রোগী ভর্তি শুরু হয়েছে বলেও জানান ঢাকা মেডিকেলের পরিচালক। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশের সবচেয়ে বেশি ডেঙ্গি আক্রান্ত হচ্ছে বরগুনায়, অথচ সদরের জেনারেল হাসপাতালেই নেই সব ধরনের পরীক্ষার ব্যবস্থা। এদিকে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিককে পরীক্ষা করে ভুল রিপোর্ট মিলছে বলে অভিযোগ রোগীদের। এমন অবস্থায় নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নেওয়ার আহ্বান চিকিৎসকদের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন সদর উপজেলার মরিয়ম। সেদিন তার রক্তে প্লাটিলেটের পরিমাণ ছিল ৬৭,০০০। পরের দিন স্থানীয় অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে তার প্লাটিলেট দেখায় ২,৯৬,০০০, যা দেখে অবাক হন চিকিৎসক। পরে আরেকটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করালে রিপোর্টে প্লাটিলেট দেখায় ৫৪,০০০। এর আগে গত ১১ জুন তানিয়া নামের ১০ বছর বয়সী এক শিশুকে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৮,৯৫,০০০ প্লাটিলেটের একটি রিপোর্ট দেয়া হয়। সেটিও ধরা পড়ে চিকিৎসকের চোখে। এই রিপোর্ট দেখে বলছে এটা ভুল রিপোর্ট দিচ্ছে, এখন এটা দেখে হবে না, এখন অন্য টেস্ট দিচ্ছে, এটা করে নতুন করে করবে। আমার মায়ের যাতে কিছু হয়ে যাইতে, আজকে কি হয়ে যাইতে গোল এসবটা ওইখানে হাতে লেখা লাগে, তো ওইটিসি কম্পিউটার একটা ওই যেটা দিয়ে ক্লিক দেয় ওইটা ওইখানে ক্লিকের ওই আরটিএস এরটা ওইখানে বসে গেছে, একটা ৮ বেশি হয়ে গেছে ওইখানে শুধু। রোগী ও তার স্বজনদের অভিযোগ, ডেঙ্গু সংশ্লিষ্ট সব ধরনের টেস্ট জেনারেল হাসপাতালে চালু না থাকায় বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে তাদের। মানহীন এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভুল রিপোর্টের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। পাশাপাশি ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক, একুরেট ভাবে আসে না, টাকা বেশি নিতে আছে, পেশেন্টও তো সাধারণ হয়রানির ভিতরেই আছে। বেসরকারি ক্লিনিকগুলোতে যেটা করে যে ওরা অনেক সময় টেস্ট সঠিক না আসলেও আন্দাজে একটা কিছু লিখে দেয়। চিকিৎসকরা বলছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নে নিয়ন্ত্রণকারী দফতরকে উদ্যোগ নিতে হবে। আর শিগগিরই জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর সব পরীক্ষা চালুর আশ্বাস তত্ত্বাবধায়কের। অনেক বেশি চেঞ্জ যখন আসে তখনই আমার একটা টেনশন হয় যে ঠিক আছে এত বেশি চেঞ্জ কেন হলো, আমরা আরেকটা জায়গা থেকে রিপিট করি। তো মান উন্নয়নের অবশ্যই সুযোগ আছে। এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ব্যাপারটা একটু দেখার। যদি এরকম উল্টাপাল্টা অবশ্যই প্রশ্ন জাগে এবং এইভাবে তো ট্রিটমেন্ট করাও ডাক্তারদের জন্য বিপজ্জনক। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ অনেকগুলো টেস্ট এখানে শুরু করে দিব। এরই মধ্যে বরগুনাকে দেশের ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। যুক্তরাজ্য ও ভারতের মুক্ত বাণিজ্য চুক্তিতে কপালে ভাঁজ বাংলাদেশের। এটি আরও গভীর হবে এলডিসি উত্তরণের পর। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন সক্ষমতা বাড়াতে না পারলে ব্রিটেনের বাজারে পিছিয়ে পড়ব আমরা। পণ্য বৈচিত্র্যকরণের পাশাপাশি প্রতিযোগিতামূলক দাম ধরে রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ইউরোপে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাজ্য। অস্ত্র ও মাদক ছাড়া দেশটির বাজারে শুল্কমুক্ত সুবিধা পান রপ্তানিকারকরা। চলতি অর্থবছরের মে পর্যন্ত 11 মাসে আয় হয়েছে $429 কোটি। যুক্তরাজ্যেও বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সম্প্রতি মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার পর ভারত তাদের গার্মেন্টস পণ্য যুক্তরাজ্যে শুল্কমুক্ত রপ্তানির সুযোগ পাবে। এতে পিছিয়ে পড়ার শঙ্কায় বাংলাদেশ। 2029-এর পরে যখন এক্সটেনশনটা ওভার হয়ে যাবে, ট্যাক্স রেট আসবে, আর এদিক থেকে ইন্ডিয়া এফটিএ অ্যাভেল করে ফেলতে পারছে, এই জায়গাটা উইল বি ভেরি ভেরি আমাদের কম্পিটিটিভনেস আমরা হারাই ফেলবো এই জায়গাটাতে টু ইন্ডিয়া। অনেক অর্ডার আমরা এক্সপেক্ট করতে পারি যেটা ইন্ডিয়াতে মুভ করে যেতে পারে। শঙ্কা আরও তীব্র হবে 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পর। যদিও যুক্তরাজ্য বলছে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের জন্য শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে। তাই প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পণ্য রফতানির সময় কমিয়ে আনার পরামর্শ। আমাদের লিড টাইম কীভাবে ফাস্টার করা যেতে পারে ইউকেতে, আমাদের পোর্টের অ্যাক্সেসিবিলিটি, যে গিভ আস গ্রিন চ্যানেল অ্যাক্সেস, যেখান থেকে আমাদের টাইম লাইন অনেক কমে যাবে। যে যখন আমরা পোর্ট এক্সপোর্ট করছি আমাদের 10-11 দিন লেগে যায় টোটাল ক্লিয়ারেন্স অ্যান্ড এভরিথিং। এটাকে কমিয়ে একদিনে করে আনা পসিবল। ইন্ডিয়া করতে পারছে, ভিয়েতনাম করতে পারছে, সো ওয়াই কান্ট আস। যুক্তরাজ্যের সঙ্গে চুক্তির পর ভারতের ব্যবসায়ীরা তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়িয়েছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগও তারা কাজে লাগাতে চান। এমন পরিস্থিতিতে নতুন বাজার তৈরি ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরামর্শ অর্থনীতিবিদদের। সক্ষমতা বাড়ানোর আসলে কোনো বিকল্প নাই। তো সেটা আমরা যত বেশি ভ্যালু এডিশন করতে পারবো, যত বেশি আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোকে স্ট্রেংথেনিং করতে পারবো, তত বেশি আমরা আমাদের এই কম্পিটিটিভনেস কিন্তু বাড়বে। ভারত আশা করছে আগামী বছর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর হবে এবং পরবর্তী 3 বছরের মধ্যে দেশটি ব্রিটেনে তাদের রফতানি বাড়াবে অন্তত 12%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৩২.৫ লাখ কন্টেইনার, 12 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং ও 4000 জাহাজ ভিড়িয়ে চলতি অর্থ বছরে আগের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর।
অথচ অর্থ বছরের শুরুতে টানা 3 মাস রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি দীর্ঘস্থায়ী বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছিল দেশের আমদানি রফতানি বাণিজ্য। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আওয়ামী লীগ সরকার পতনের ছাত্র জনতার কঠিন আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল 2024-25 অর্থ বছর, যা চলমান ছিল গত বছরের জুলাই আগস্ট টানা 2 মাস। এরপর দেশের বিভিন্ন জেলায় শুরু হয় আকস্মিক বন্যা, আর এর প্রভাবে সেপ্টেম্বর পর্যন্ত বিপর্যয়ের কবলে পড়ে দেশের অর্থনীতি, স্তিমিত হয়ে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য। কিন্তু অক্টোবর থেকে ম্যাজিক্যালি ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। বিশেষ করে চলতি বছরে 14 জুন পর্যন্ত 31,63,000 কন্টেইনার 12.5 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। একই সঙ্গে বন্দরে ভিড়েছে পণ্যবাহী 3,900 জাহাজ। দেশে আমদানি রপ্তানি প্রবৃদ্ধির হার বেড়েছে এবং এটা সম্ভব হয়েছে বন্দরের বিভিন্নমুখী সংস্কার কার্যক্রমের জন্যই। বন্দরের মতোই চলতি অর্থ বছরে 6,88,000 রপ্তানি এবং 2,54,000 আমদানি কন্টেনার হ্যান্ডেলিংয়ে রেকর্ড করেছে 21টি বেসরকারি অফডক। দেশের প্রায় সার্বিক রপ্তানি পণ্যের প্রায় পুরোটাই কিন্তু অফডক হ্যান্ডেল করছে। সুতরাং এই প্রবৃদ্ধিটা কিন্তু দেশের সামগ্রিক রপ্তানি খাতের প্রবৃদ্ধিরই পরিচায়ক। সংকটের মাঝেও তৈরি পোশাক খাত রপ্তানি লক্ষ্যমাত্রা ধরে রাখায় এই অর্জন বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। বিশেষ করে চট্টগ্রাম বন্দর দিয়েই চলতি অর্থ বছরের প্রথম 3 প্রান্তিক অর্থাৎ মার্চ পর্যন্ত প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি হয়েছে। একইভাবে এসেছে গার্মেন্টস সহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। আমরা ওভারটাইম করেছি, অনেক এক্সপেন্ডিচার বাড়াইছি, খরচ যেখানে খরচের দিকে না তাকিয়ে আমাদের ব্যবসা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের কর্মকাণ্ড আমরা কিন্তু চালিয়ে রেখেছি, সেই জন্য সম্ভব হচ্ছে। রয়্যাল লিস্ট অনুযায়ী বিশ্বের 100টি ব্যস্ততম বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 67তম। মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতার উপর নির্ভর করে এই তালিকা তৈরি করা হয়। 2024-25 চলতি অর্থ বছর বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। অর্থ বছরের শুরুতে গণ অভ্যুত্থান, এরপর আকস্মিক বন্যা। এর মাঝে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি, প্রবৃদ্ধি হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। ফ্যান এসি সহ নষ্ট বেশিরভাগ যন্ত্রাংশ। দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ঝক্কর বাস চালাচ্ছে খোদ বিআরটিসি, স্বীকার করলেও সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রি হচ্ছে নাবে সহ নানা জাতের আম। সরবরাহ বেশ থাকায় দর কিছুটা কম। এই মুহূর্তে পুরাতন বাজারে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, চাঁপাইনবাবগঞ্জের বাজারগুলো এই মুহূর্তে জমজমাট হয়ে গেছে, আমে ভরপুর হয়ে গেছে। গত কয়েকদিন ধরে ঈদের আসলে বিরতি দেওয়ার পর আবারও জমজমাট হয়েছে চাঁপাইনবাবগঞ্জের কামছাট, রহনপুর, ভোলাহাট সহ চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার, যে আম বাজারগুলো রয়েছে। আমরা এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার এলাকায়। সেখানে দেখছি গোপাল, ক্ষীরচাপাত, লক্ষণভোগ, ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম বাজারে সরবরাহ হয়েছে এবং আম চাষি ব্যবসায়ীরা বলছেন এবার এই মুহূর্তে আসলে অন্যান্য বছরের তুলনায় জুনের যে মাঝামাঝি সময় চলছে, এবছর অনেক বেশি আমের সরবরাহ রয়েছে বাজারে। তারা কারণ হিসেবে বলছেন যে ঈদের আগে টানা কয়েকদিনের বৃষ্টি এবং পরবর্তীতে ঈদের পর 1 সপ্তাহ ধরে যে দাবদাহ চলছে, এই দাবদাহের কারণেই মূলত নাবি জাতের যে সমস্ত আম, অর্থাৎ আরও কয়েকদিন পরে যে সমস্ত আমগুলো বাজারে আসতো, গাছে পাকতো, সেই আমগুলো কিন্তু আগেই অতিরিক্ত গরমের কারণে আগেই পেকে গেছে এবং গাছ থেকে ঝরে পড়ছে, যার কারণে আসলে অনেক নাবি জাতের আম, যে সমস্ত আম যেমন রয়েছে বাড়িফোর, তারপর হচ্ছে বানানা ম্যাঙ্গো, এই সমস্ত আমগুলো বেশ কয়েকদিন আগে চলে এসেছে। লক্ষণভোগ যেমন আম চাষিরা বলছেন 3-4 দিন আগে বাজারে এসেছে এবং তার কারণে তারা আসলে শঙ্কা করছেন যে আমের ন্যায্য মূল্য পাবেন কিনা। যেহেতু বাজারে সরবরাহ বেশি, সে কারণে ক্রেতা সেই তুলনায় আসলে নেই। সেই অনুযায়ী তারা বলছেন যে একটা লোকসানের শঙ্কা তাদের মধ্যে আসলে দেখা দিয়েছে। আম চাষিরা আরও বলছেন যে আসলে এবার আমের যেহেতু সরবরাহ ভালো রয়েছে এবং আমের যে বিদেশে রপ্তানির কাজ
কার্যক্রম, এবছর আমরা খুব একটা তেমন আসলে উল্লেখযোগ্য হারে রপ্তানির কার্যক্রম নেই বললে চলে, যার কারণে তারা আসলে আশঙ্কা করছেন। এবং বড় একটা বাজারের যে সম্ভাবনা দেখা দিয়েছিল চীনের, সে বাজারেও আসলে এখন পর্যন্ত আশানুরূপ আমের রপ্তানি কার্যক্রম হয়নি, যার কারণে তারা আসলে সব মিলিয়ে বলছে ঈদের যে কয়েকদিন 6 থেকে 7 দিনের যে কার্যক্রম, সেখানে আসলে আম পাকতে পারেনি, তারা গাছ থেকে ফলন নামাতে পারেনি, বাজারজাত করতে পারেনি। এরপরে আবার হঠাৎ করেই নাবিজাতের আমগুলো আসলে পাকতে শুরু করেছে এবং ফলন আসলে বিপর্যয় দেখা দিতে, কারণ হচ্ছে যে তারা আম বাজারে না নিয়ে আসতে পারলেও আম গাছ থেকে পড়ে যাচ্ছে। তো এই মিলিয়ে আসলে তাদের একটা আশঙ্কা কাজ করছে, ক্ষতির একটা লোকসানের সম্ভাবনা দেখা দিয়েছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারগুলোতে খিরসাপাত 1500 থেকে 3000, ল্যাংড়া 1200 থেকে 2500 টাকা মন দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য আমগুলো আসলে 800 থেকে 2000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের। জলাবদ্ধতায় নাকাল বরিশাল নগরবাসী। সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায় অলিগলি ছাপিয়ে শহরের সব প্রধান সড়কে। 46টি খালের অধিকাংশই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে উদ্ধার চালালেও স্থায়ী সমাধানে বাড়তি বরাদ্দের দাবি সংশ্লিষ্টদের। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। জনপ্রতিনিধি আসে, জনপ্রতিনিধি যায়, কিন্তু যেটি যায় না সেটি হচ্ছে এই দুর্ভোগ। খোদ সিটি কর্পোরেশনই বলছে বিগত দিনে মাস্টার প্ল্যান অনুযায়ী এখানে উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, যার ফলাফল এই জলাবদ্ধতা। 58 বর্গ কিলোমিটারের বরিশাল মহানগর, সামান্য বৃষ্টিতেই পানিতে টইটুম্বুর হয় শহরের বিভিন্ন সড়ক, কারণ নগরায়নে মাস্টার প্ল্যান না মানা। আমাদের একটা মাস্টার প্ল্যানের অভাবে কিন্তু এখন আমরা জলাবদ্ধতায় ভুগছি, এতগুলা আমাদের নদী খাল এগুলা থাকার পরও। বিশেষ করে নগরের মুন্সি গ্যারেজ, বগুড়া রোড, বটতলা, কালীবাড়ি রোড, সদর রোড সহ প্রধান সড়ক তো বটেই, অনেক অলিগলিতেও বাদ যায় না এমন ভোগান্তি। পরিবেশবিদরা বলছেন মাস্টার প্ল্যানে থাকা 46টি খালের প্রায় সবই ভরাট, দখলে নিশ্চিহ্ন হওয়ার পথে। দুই দিক দিয়ে ভরাট হইতে হইতে এখন একটা চৌবাচ্চা, এখন একটা নর্দমার পরিণত হয়েছে, খাল আর খাল নাই। যারা বরিশালের রাজনীতি করে তাদের সদিচ্ছা নেই যে বরিশালটা ভালো থাকুক। জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন এবং সংশ্লিষ্ট সাথে কিছু খাল আছে, সেই খালের গভীরতা বৃদ্ধি করা দরকার। তবে গত 3 মাস ধরে বরিশাল সিটি কর্পোরেশনকে নতুন করে শক্ত পদক্ষেপ নিতে দেখা গেছে। দখলে থাকা খাল ও ড্রেন উদ্ধার করে খনন ও পরিচ্ছন্ন করছে তারা। খালটা পরিষ্কার করার পরে আমি ড্রেনে হাত দিয়েছি, পানি ঢোকার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে আমি হাত দিয়েছি, সেটা করতে গিয়ে অনেক কিছু উচ্ছেদ করতে হয়েছে। সম্পূর্ণ খালটা খনন করা হবে, খনন করে বাঁধ হবে, বাঁধের পরে সাইডে আবার ওয়াকিং রাস্তা যেটা আছে দুই পাশে। 2010 সালের মাস্টার প্ল্যানে বরিশালে 46টি খাল ছিল, বর্তমানে মাত্র 3 থেকে 4টি খালে নামে মাত্র পানি প্রবাহ রয়েছে। মন্ত্রণালয়ের পড়ে আছে 779 কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা, যেখানে 29টি খাল খনন শেষে ওয়াকওয়ে, বাগান তৈরি, 10টি পুকুর উদ্ধার সহ স্বপ্ন বোনা হয়েছে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশের ভারসাম্য রক্ষার নানা পরিকল্পনা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। দক্ষিণাঞ্চলের সড়কে লক্কর ঝক্কর ও ফিটনেসবিহীন বাস চালাচ্ছে খোদ বিআরটিসি কর্তৃপক্ষ। যাত্রীদের অভিযোগ, জোড়াতালি দিয়ে কোনো রকম বাসগুলো সড়কে চলছে, ফ্যান, এসি সহ নষ্ট বেশিরভাগ জিনিস। বিষয়টি স্বীকার করলেও সমাধান দিতে পারেনি কর্তৃপক্ষ। সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল রুটে গাড়ির চাপ বেড়েছে। বিভিন্ন কোম্পানির গাড়ির পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি তাদের নিজস্ব বাস দিয়ে যাত্রী পরিবহন করে আসছে এ রুটে। অভিযোগ উঠেছে ব্যবহারের অনুপযোগী বিআরটিসির লক্কর ঝক্কর বাস চলাচল করছে দক্ষিণ অঞ্চলে। গাড়িগুলোর কোনোটির জানালা ভাঙা, আবার কোনোটি জ্যাম, কোথাও কোথাও পলিথিন দিয়ে জোড়াতালি দেয়া। যাত্রীরা বলছেন সরকারি বাসের মান ভালো হওয়ার কথা থাকলেও বরিশালের গাড়িগুলো লোকাল বাসের চেয়েও খারাপ। বর্ষা হইলে সিট উপরের ছাইনি দিয়ে পানি করে, তারপর এসি আছে অথচ এসির প্রোডাকশন নাই। এই সিটগুলো এই যে 3 জন বসছি, 3 জন বসা যায় না, আরামদায়কভাবে বসা যায় না, গাদাগাদি হইতে আছে। বাসের অবস্থায় দেখে মনে হচ্ছে ভালো না। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষ বলছে 2019 সালের পর কোনো নতুন গাড়ি যুক্ত না হয় পুরনো গাড়ি মেরামত করে পরিচালনা করা হচ্ছে। আমাদের 340টা গাড়ি প্রায় কিছুদিন আগেই কোরিয়া থেকে আসার জন্য প্রক্রিয়াধীন অবস্থায় আছে। গাড়িগুলো চলে আসলে আমাদের এই যে লক্কর ঝক্কর গাড়ির যে অথবা যে অনেক পুরাতন গাড়ি দিয়ে আমাদের বহরে সংযুক্ত আছে, এই গাড়িগুলো আর থাকবে না, তখন আমরা ইনশাআল্লাহ ভালো সার্ভিস দিতে পারবো। বরিশাল থেকে বিভিন্ন রুটে প্রতিদিন বিআরটিসির অর্ধশত বাস চলাচল করে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
এদিকে ন্যূনতম যাত্রী সেবা নেই ভোলার ইলিশা লঞ্চ ঘাটে। বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির সংকটে যাত্রীরা। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় ক্ষোভ তাদের। তবে শিগগিরই ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন যাত্রীরা। আশেপাশে নেই কোনো ছাউনি। দ্বীপ জেলা ভোলা থেকে নদীপথে অন্য জেলায় যাতায়াত করেন এলাকাবাসী। জেলার প্রধান ইলিশা লঞ্চঘাট দিয়ে সর্বোচ্চ মানুষ নদী পারাপার হন। তবে এই ঘাটে নেই ন্যূনতম সেবা। যাত্রীদের অভিযোগ, ঘাটে নেই বসার জায়গা, যাত্রী ছাউনি, শৌচাগার ও খাবার পানির ব্যবস্থা। এ কারণে সবসময় ভোগান্তিতে পড়েন তারা। দীর্ঘদিনেও কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ তারা। বসার স্থান বা একটা মহিলার ওয়াশরুমে যাবে সেই কোনো স্থান মানে টার্মিনাল মনেই হয় না। এটা আমাদের অনেক কষ্ট হয় এদিকে আসলে আমরা লঞ্চ পাই না, রোদের ভিতরে বৈশা থাকি। যাত্রী ছাউনি তো শুরু করে কোনো থাকার মতো কোনো ব্যবস্থাও নাই বা এরকম ব্যবস্থা এখন পর্যন্ত কেউ উদ্যোগও নেয়নি। বাথরুম দিতে হবে, তারপর ঘাটটাকে আরো উন্নত করতে হবে। 2020 সালে ঘাটের পাশে যাত্রীদের জন্য 3 শেড বিশ্রামাগার নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী। বিআইডব্লিউটিএ বলছে শীঘ্রই বিশ্ব ব্যাংকের সহায়তায় ইলিশা ঘাটে বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করা হবে। ভোলার ইলিশাটা যদিও আমার নিয়ন্ত্রণে না, তবে বিআইডব্লিউটিএর এবং ওই ঘাটটার উন্নয়নে আমি যতটুকু জানি ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট চলমান আছে। সহসাই ওখানে ভালো কিছু স্থাপনা হবে। বিআইডব্লিউটি এর তথ্য মতে ইলিশা ঘাট ছাড়াও ভোলায় 24টি লঞ্চ ঘাট আছে। এর মধ্যে 19টি ঘাটেই নেই যাত্রী ছাউনি, বিশ্রামাগার সহ অন্যান্য সুবিধা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বর্ষা এলেই জমে ওঠে ঝালকাঠির আটঘরের নৌকার হাট। পিরোজপুর ও বরিশালের ব্যবসায়ীরাও নিজেদের তৈরি নৌকা নিয়ে আসেন এই হাটে। নৌযোগাযোগের সংস্কৃতি রক্ষায় নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস জেলা বিসিক কর্মকর্তার। পলাশ রায়ের পাঠানো তথ্য এবং শামীম হোসেনের ছবিতে থাকছে রিপোর্ট। রাস্তার দুই পাশে সাজানো নৌকার এ চিত্র বলে দিচ্ছে প্রকৃতিতে শুরু হয়েছে বর্ষার আগমন। চিরচেনা ঐতিহ্যের অংশ হিসেবে জমে উঠেছে নৌকার হাট। হাঁকডাকে বিক্রি হচ্ছে ছোট বড় ডিঙি নৌকা। অসংখ্য খালবিল আর নদীর কারণে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালে সারা বছরই চাহিদা রয়েছে নৌকার। বিশেষ করে বর্ষায় যখন খালবিল পানিতে টইটুম্বুর হয়ে যায় তখনই কদর বেড়ে যায় নৌকার। আর এ সময় জমে ওঠে আটঘরের এ নৌকার হাট। হাটে যাওয়া, কান্দিতে যাওয়া, কৃষি কাজে ধান কাটতে যাওয়া, নৌকা আমাদের সবসময় জন্য প্রয়োজন। এটা আমাদের তালই দাদা হইতেই হাট আমরা দেখতে দেখতে আসছি। একটা 5,000, 7,000, 2,000, 3,000 নৌকা বুঝছে, ছোট বড় আছে। নৌকার কারিগরদের ক্ষুদ্র ঋণ ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কর্মকর্তা। কারিগরদেরকে বিসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। এছাড়াও ওনারা যদি কোনো কারিগরি সহায়তা প্রয়োজন মনে করে এবং বিসিকের সহায়তা চায়, বিসিক তাদেরকে সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আটঘরের এ নৌকার হাট থেকে পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠির 10,000 মানুষের জীবিকা নির্বাহ হয়। সময় সংবাদ, ঝালকাঠি। দেখছেন সকালের সময়। এবারে খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষের স্পিন শক্তির দিকে না তাকিয়ে ইতিবাচক ফল পেতে নিজেদের পরিকল্পনায় চোখ হেড কোচ ফিল সিমন্সের। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয়া টেস্ট দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মত তার। জ্বর আক্রান্ত মিরাজকে নিয়ে শঙ্কা থাকলেও চিন্তিত নন ক্যারিবিয়ান কোচ। শ্রীলঙ্কার গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল। তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। বৈচিত্র্যময় স্পিনারদের রেখে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা, যেটা ভয় ধরাচ্ছে সফরকারীদের। প্রথম দিনের অনুশীলনে তাই বাড়তি মনোযোগ স্পিন নিয়েই। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত এবং মমিনুল হক।
প্রতিপক্ষের পরিকল্পনায় মোটেও বিচলিত নন টাইগার হেড কোচ। দলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। তাদের পরিকল্পনা নিয়ে আমরা ভাবছি না, আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে কাজ করছি। জয়ের ব্যাপারে আশাবাদী আমি। হতাশার খবর মেহেদী হাসান মিরাজকে নিয়ে। নতুন দায়িত্ব পেয়ে মাঠে নামবেন শান্তর অধীনে। রঙিন পোশাকে অবশ্য পাল্টে যাবে চিত্র, কিন্তু লঙ্কায় পা রেখে সময়টা খারাপ যাচ্ছে। জ্বরে ভুগছেন, যদিও কোচ খুব একটা শঙ্কা দেখছেন না। মিরাজ কিছুটা জ্বরে ভুগছে, এটা চিন্তার বিষয়, তবে তা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। শেষ পর্যন্ত মিরাজ না থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে, তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কি হয়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। দেখুন, যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন অন্য কোনো কিছুই মনে থাকে না, তারা সবাই একটা দল হয়ে খেলে। শান্তর অধিনায়কত্ব নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, এগুলো ম্যাচে প্রভাব ফেলবে না আশা করি। আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের বিষয় নিয়ে পরে ভাববো, এখন টেস্টে ফোকাস থাকতে চাই। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে, ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। দুদিন আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখলেও এদিন প্রথমবার অনুশীলনের সুযোগ পেল শান্ত বাহিনী, যেখানে উইকেটের বিবেচনায় কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছে স্পিন বিভাগে। শান্ত, মমিনুলদেরকেও দেখা গেছে হাত ঘুরাতে। সাম্প্রতিক ব্যর্থতার সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে যে তৈরি জটিলতা, সেগুলো পেছনে ফেলে গলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। রাতভর ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, হাইফা, তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ, ইরানের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত, আলোচনা নয়, সাফ জানালো তেহরান। সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হবে ভোটের দিনক্ষণ, 2 মাস আগে দেওয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক, ইসিকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এবং দেশে ফের মাথাচাড়া দিচ্ছে করোনা রোগীর সঙ্গে জনমনে বাড়ছে আতঙ্ক। এখনো জায়গা নির্ধারণ করতে পারেনি মুগদা হাসপাতাল। ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রস্তুত 300 শয্যা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।